রাজামশাই, এই তান্ত্রিক বাবা যেখানে থাকেন সেখানেই সবার মঙ্গল হয়, তাই আমি তান্ত্রিক বাবাকে আমাদের বনে নিয়ে আসলাম। আপনি যদি তান্ত্রিক বাবাকে আপনার রাজদরবারে থাকতে দেন তাহলে রাজ্যের অনেক মঙ্গল হবে। তাই নাকি? এটা অনেক ভালো কথা। আমি চাই আমার রাজ্যে যেন কোনো বিপদ না আসে। মন্ত্রী, তাহলে তান্ত্রিককে থাকার কক্ষ দেখিয়ে দাও, আর দাসীকে বলো তান্ত্রিকের যেন ভালোভাবে যত্ন নেয়। ওনার যেন আমার রাজদরবারে থাকতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে রাজা মশাই। তান্ত্রিক বাবা, আপনি আমার সাথে আসুন। তান্ত্রিক বাবা, আপনি এখানে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। এই কক্ষে কেউ বেশি আসে না, আর আমি যদি সবাইকে এখানে আসতে নিষেধ করি তাহলে আর কেউই আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। এরপর তান্ত্রিক ধ্যানের কাজ শুরু করে দেয়, আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। আর রাত হতেই কালু টোনার কাছে চলে যায়। রাজা মশাই, তান্ত্রিক বাবা আপনাকে ডাকছেন। কিন্তু কেন মন্ত্রী? তান্ত্রিকের কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? সেটা তো আমাকে বলেনি। যা বলার তিনি আপনাকেই বলতে চায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তান্ত্রিক বাবা আমাকে ডেকেছেন? ও, রাজা মশাই এসেছেন, বসুন এখানে। খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। মানে আমি ধ্যান করে দেখলাম আপনার জীবনে খুব বড় বিপদ আসতে চলেছে। কি বলছেন এসব? কিন্তু মন্ত্রী তো বলেছিল আপনি আমার রাজ্যে থাকলে কোনো বিপদ আসবে না আমার। হ্যাঁ, মন্ত্রী তো ঠিকই বলেছে। আমি তো আপনার বিপদ কাটাতেই এসেছি। এই নিন একটা ডালিম, এই ডালিমটা খেলেই আপনার বিপদ কেটে যাবে। এরপর টোনা তান্ত্রিকের কাছ থেকে ডালিম নিয়ে খেয়ে ফেলে, আর সাথে সাথে টোনা একটা প্রজাপতি রূপে চলে আসে। হে কি তান্ত্রিক বাবা, আমার রূপ এমন পরিবর্তন হলো কেন? কারণটা না জানাই ভালো। আজ থেকে তুই প্রজাপতি হয়ে কাচের ঘরেই বন্দি থাকবি। এ কথা বলে তান্ত্রিক টোনাকে কাচের ঘরে বন্দি করে রাখে, আর এসব দেখে কালু খুশি হয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর পরদিন সকাল হতেই টুনি রাজার খোঁজে তার কক্ষে চলে আসে। রাজামশাই কোথায় গেল এত সকালে? রাজামশাই, রাজামশাই, কোথায় আপনি? রাজামশাই। রানী, রাজামশাই যে কোথায় গেছেন? পুরো রাজ দরবার তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো তাকে খুঁজে পেলাম না। রাজামশাই তোমাকেও সাথে নিয়ে যায়নি? হয়তো রাজ্যের কোনো কাজে বাইরে গেছে। তুমি তাড়াতাড়ি রাজামশাইকে খুঁজে বের করো আর তার সাথে থাকো। বলা তো যায় না কখন কোন সময় পাশের বনের শত্রু আবার রাজার উপর আক্রমণ করে। আগে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। রানীমা, আমি রাজা মশাইকে কোথাও খুঁজে পেলাম না। কি বলছো এসব? রাজামশাই তাহলে গেল কোথায়? চিন্তা করবেন না রানীমা, আমি তান্ত্রিক বাবাকে সব বলছি। তান্ত্রিক বাবা ধ্যান করে বলতে পারবে যে রাজা মশাই কোথায় গেছেন। তান্ত্রিক বাবা, রানী যে রাজা মশাইয়ের খোঁজ করছে, তাহলে এখন আমি রানীকে কি বলবো? এদিকে আয়, তোকে কানে কানে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। এরপর তান্ত্রিক কালুর কানে কানে বুদ্ধি শিখিয়ে দেয়। তারপর কালু টুনির কাছে চলে আসে। মন্ত্রী, মন্ত্রী, তান্ত্রিক বাবা কি বলেছেন? রাজামশাই এখন কোথায় আছেন? বলো মন্ত্রী, বলো। আসলে তান্ত্রিক বাবা বললেন রাজা মশাইকে নাকি একটি ভয়ঙ্কর ডাইনি কাল রাতে তুলে নিয়ে গেছে আর তাকে খেয়েও ফেলেছে। না, আমি রাজাকে ডাইনি খেতে পারি না। রাজামশাই, আপনি আমাকে একা রেখে কোথায় চলে গেলেন? রাজামশাই, আমি এই রাজ দরবারে আপনাকে ছাড়া কি করে থাকবো? মা, বাবার কি হয়েছে? আর তুমি এভাবে কাঁদছো কেন মা? কিছুই হয়নি, তোমার বাবা পাশের বনে কয়েকদিনের জন্য রাজ্যের কাজে যাবে তো, তাই তোমার মা কাঁদছে। তুমি এখন ছাদে গিয়ে খেলা করো, যাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। মা, তুমি আর কেঁদো না।
বাবা তো কয়েকদিন পর আবার ফিরে আসবে। এসব বলে রকি সেখান থেকে চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। তান্ত্রিক বাবা, এখন কি রানীকে এখানে নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রানীকে এখানে নিয়ে আয়। কি ব্যাপার, রাতের বেলা মন্ত্রী রানীর কক্ষে কেন যাচ্ছে? বিষয়টা তো তাহলে ভালো করে দেখতে হচ্ছে। রানীমা, তান্ত্রিক বাবা বললেন ওই ডাইনির নজর নাকি আপনার দিকেও আসতে পারে, তাই তান্ত্রিক বাবা আপনার শরীরে মন্ত্র পড়ে দিবেন, তাহলে আর ডাইনি এখানে আসতে পারবে না। এক্ষুনি আপনাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে মন্ত্রী, চলো। এরপর টুনি কালুর সাথে তান্ত্রিকের কক্ষে যায়। আর তান্ত্রিক টোনার মতো টুনিকেও প্রজাপতি বানিয়ে কাচের ঘরে বন্দি করে রাখে। বাবা, দুজনকে তো শেষ করলাম, এবার রাজপুত্রকে শেষ করতে পারলেই আপনার কাজ শেষ। কাল রাতে এই রাজপুত্রকে নিয়ে আমি এখান থেকে চলে যাব, আর এদের বলি দিয়ে আমি অমর হব, আর তুইও রাজ্য দখল করে নিবি। আমি যে এই বনের রাজা হব ভাবতেই খুব আনন্দ লাগছে। সবাই আমাকে রাজা মশাই বলবে। রাজা মশাই, আমি শুধু হুকুম করে যাব। আ আ আ আ আ। এসব বলে কালু আর তান্ত্রিক হাসতে থাকে। আর তোতা দরজার পাশ থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে এবং সে তাড়াতাড়ি রকির কাছে চলে যায়। রাজপুত্র, তুমি এক্ষুনি জানালা দিয়ে পালিয়ে যাও, নয়তো যে তোমার সর্বনাশ হয়ে যাবে। মানে সেনাপতি আঙ্কেল, আমার কি সর্বনাশ হবে? আর আমার মা কোথায়? তারপর তোতা রকিকে সব কথা খুলে বলে। আর সব শুনে রকি জানালা দিয়ে পালিয়ে আসে। আর সে নদীর পাড়ের একটি গাছের নিচে বসে পড়ে। শয়তান মন্ত্রী, তোর কোনোদিন ভালো হবে না। আমার মা বাবাকে বন্দি করেছিস, তাই না? একদিন নিজেই বন্দি হয়ে থাকবি। এখন আমি কোথায় যাব? আমার যে এখানে থাকতে ভীষণ ভয় লাগছে। এসব বলে রকি সেখানে বসে কাঁদতে থাকে। আর এভাবেই সেই রাত কেটে যায়। আর সকাল হতে মুন্নি ও রাজু টোনা মাছ ধরতে আসে। দেখো রাজু, ওই গাছের নিচে একটা ছোট পাখি বসে আছে। এর আগে তো ওকে কোনোদিনও দেখিনি। চলো তো আমরা ওর কাছে যাই। বাবা, তোমার বাড়ি কোথায়? আর এখানে একা একা বসে আছো কেন? তারপর রকি মুন্নি আর রাজুকে সব কথা খুলে বলে। চিন্তা করো না বাবা, আমাদের কোনো সন্তান নেই। আর তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে, আর আমাদের মা বাবা বলে ডাকবে। সত্যি বলছো? তোমরা আমাকে থাকার জায়গা দিবে? হ্যাঁ বাবা, অবশ্যই দেব। মুন্নি, আজ তোমাকে আর আমার সাথে মাছ ধরতে যেতে হবে না, তুমি ওকে নিয়ে বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে রাজু, চলো বাবা। তোমার বুঝি খুব ক্ষুধা পেয়েছে? বাড়িতে গিয়ে তোমাকে খাবার খেতে দেব। এ কি, রাজপুত্র কোথায় গেল? এই সেনাপতি, রানী আর রাজপুত্রকে দেখেছিস? না মন্ত্রী সাহেব, আমি দেখিনি। তাহলে কি ওই ডাইনি রানী আর রাজপুত্রকে তুলে নিয়ে গেছে? হায় 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 রে, এ কি সর্বনাশ হচ্ছে রাজ্যে। তুই একটু বাইরে গিয়ে খুঁজে আয় তো। জি মন্ত্রী মশাই, যাচ্ছি। নিজে তান্ত্রিককে দিয়ে সবাইকে বন্দি করে এখন আবার অভিনয় করছে। রানীকে তো বন্দি করেছি, কিন্তু রাজপুত্র গেল কোথায়? আজ দিনের মধ্যেই ওকে খুঁজে বের করতেই হবে। মা, বাবার তো নৌকা আছে, আমি কখনো নৌকায় উঠিনি। চলো না নদীতে যাই, আমি নৌকায় উঠে নদীতে ঘুরে বেড়াবো। আচ্ছা বাবা, চল। এরপর মুন্নি রকিকে নিয়ে নদীতে আসে। তোর বাবা তো নদীতে নেই, তাহলে মাছ নিয়ে বাজারে গেছে। আচ্ছা, তুই নৌকায় উঠে বস, আর আমি তোকে নৌকা চালিয়ে পুরো নদী ঘুরে ঘুরে দেখাচ্ছি। না মা, আমি একাই নৌকা চালাবো, তুমি নদীর পাড়ে দাঁড়িয়ে থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে নৌকা চালাস, বেশি গভীরে যাস না বাবা। এরপর
তারপর রকি নৌকায় উঠে নৌকা চালাতে থাকে আর সে নৌকা চালাতে চালাতে নদীর গভীরে চলে যায় এবং রকি ক্লান্ত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায়। আর তখনই সেখানে এক জলপরী এসে রকিকে পানি থেকে তুলে নৌকায় বসিয়ে দেয়। তুমি তো এক জলপরি, তাই না? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে নদী থেকে না তুললে হয়তো আমি পানিতে ডুবে মরে যেতাম। এত ছোট পাখি হয়ে নৌকা নিয়ে গভীরে এসেছো কেন? এই নাও একটি জাদুর মালা। এই মালা কাছে থাকলে তোমার কোনো বিপদ হবে না। আর কেউ যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তাহলে এই মালাকে বললে মালা তাকে শাস্তি দেবে। সত্যি বলছো জলপরি? তাহলে তো আমি ওই মন্ত্রী আর তান্ত্রিককে আজকেই শাস্তি দিব। কেন? তারা তোমার কি ক্ষতি করেছে? তারপর রকি জলপরীকে সব কথা খুলে বলে এবং নৌকা নিয়ে তাড়াতাড়ি পাড়ে চলে আসে। বাবা, তুই গভীরে গিয়েছিলি কেন? তোর কোনো বিপদ হয়নি তো? আর এই মালা তুই কোথায় পেলি? সব কথা পরে বলবো, আগে এক্ষুনি তোমাকে আমার সাথে আমাদের রাজ দরবারে যেতে হবে। জাদুর মালা, আমাদের রাজ দরবারে যারা আমাদের শত্রু তাদের সবাইকে বন্দি করে ফেলো আর আমার মা বাবাকে ফিরিয়ে নিয়ে এসো। এরপর রকির কথা মতো জাদুর মালা কালু আর তান্ত্রিককে রকির সামনে বন্দি অবস্থায় নিয়ে আসে আর টুনিও টোনাকে তাদের আসল রূপে নিয়ে আসে। এই ছোট্ট পাখি, তোর এত বড় সাহস! আমাকে বন্দি করেছিস। তোকে আমি কোনোদিন ছাড়বো না, কোনোদিন ছাড়বো না। বাবা রকি, তুই কিভাবে এই শয়তানদের বন্দি করলি? তারপর রকি টোনাকে সব কথা খুলে বলে। বাবা রকি, তুই ছোট হলেও তোর মনে অনেক সাহস। রাজপুত্রের সাহস ছোট থেকেই হওয়া দরকার। আর মুন্নি, তুমি আমার সন্তানকে আশ্রয় দিয়ে সাহায্য করেছো, তাই আজ থেকে তুমি তোমার স্বামী সহ আমার রাজদরবারেই থাকবে। তুমি বাড়িতে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আর তোমার স্বামীকে নিয়ে এখানে চলে এসো। ঠিক আছে মশাই, যাচ্ছি। আরে, এই তো নতুন ভাড়াটিয়া এসে গেছে। যাই, এক্ষুনি গিয়ে কর্তা বাবুকে খবরটা দেই। কর্তা বাবু, ও কর্তা বাবু, তাড়াতাড়ি আসুন, নতুন ভাড়াটিয়া এসে গেছে। সত্যি, তোমরা তো দেখি চলে এসেছোই যখন, তাহলে দেখো, এটা আমার নতুন ফ্ল্যাট। আর তোমরাই হলে আমার ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া। তা আমার ফ্ল্যাট তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ মোড়ল বাবু, আপনার ফ্ল্যাটটা আমাদের পছন্দ হয়েছে। তাছাড়া পছন্দ না করে কোনো উপায় নেই। চাকরিটা যখন এখানে হয়েছে, তাই এই ফ্ল্যাটে না থেকে কোনো উপায় নেই। এই কবুতর, গাড়ি থেকে ওদের সুটকেসগুলো নামিয়ে নিয়ে আয়। আর কালু, তোমরা সবাই আমার সাথে চলো, আমি তোমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছি। কিরে বাবা, দাঁড়িয়ে পড়লি কেন? চলে আয় আমাদের সাথে। যাচ্ছি মা। এরপর সবাই ফ্ল্যাটের ভেতর চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরদিন সকালে মা, ও মা, আমাকে তুমি পায়েস খাইয়ে দাও। আমার যে এখন খুবই পায়েস খেতে ইচ্ছে করছে। আমার যে অফিসের সময় হয়ে গেছে রে বাবা, এখন আমি কি করে তোকে খাইয়ে দেই বলতো? মোড়ল বাবু, বলছি কি কবুতর দাদাকে বলে আমাদেরকে একজন মেয়ে খুঁজে দিয়েন তো। সে সারাদিন শুধু আমার ছেলেটাকে দেখাশোনা করবে। ঠিক আছে, কবুতর বাজার থেকে এলে আমি ওকে বলে রাখবো। শোনো কালু, তুমি বরং গাড়ি নিয়ে অফিসে চলে যাও। আমি কনককে পায়েস খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে একটা ট্যাক্সি নিয়ে আসছি। কাকুলির কথা মতো কালু অফিসে চলে যায়। এদিকে কাকুলি কনককে পায়েস খাইয়ে দিয়ে অফিসে চলে যায়। কনক, এই কনক, আমার সাথে মাঠে খেতে যাবি? কে কে আমাকে ডাকে? কে? আমি কনক, আমি তোমাকে ডাকছি। আমি হলাম টুকি। জানো তো, আমার কোনো বন্ধু নেই। তুমি আমার বন্ধু হবে? ও মা,
এখানে তো আমারও কোনো বন্ধু নেই। ঠিক আছে, আজকে থেকে তুমি আমার বন্ধু, কিন্তু তুমি আমার রুমে এলে কি করে? ও তুমি বুঝবে না, আমি তো এখন যেখানে খুশি সেখানেই যেতে পারি। বাদ যাও তো, চলো আমার সাথে মাঠে খেলতে যাবো, চলো। এরপর কনক টুকির সাথে মাঠে খেলতে চলে যায় আর যাওয়ার পথে কবুতর কনককে দেখতে পায়। কনক বাবা, ও কনক বাবা, কোথায় যাচ্ছো? কবুতর অনেক জোরে জোরে কনককে ডাকতে থাকে, কিন্তু কনক কবুতরের চিৎকার শুনতে পায় না। কর্তা বাবু, ও কর্তা বাবু, আমাদের নতুন ভাড়াটিয়া ছেলেটাকে দেখলাম একা একা মাঠের দিকে যাচ্ছে। নতুন জায়গা, একা একা বাইরে যেতে দেওয়াটা কি ঠিক হলো? ও তুই ভাবিস না, ছোট ছানা, আর ঘরের ভিতরে একা একা থাকতে হয়তো ভালো লাগছিল না, আর তাই একটু খেলতে গেছে। ছেড়ে দে ওর কথা। শোন, কাকুলি বলেছে তাদের ছেলেকে দেখাশোনা করার জন্য একজন কাজের মেয়ে দরকার। তা আমাদের বনে এমন কোনো মেয়ে পাওয়া যাবে কি? আজকাল তো কেউ এমন কাজ করতে চায় না, তবে কর্তা বাবু, টুনিকে এই কাজের জন্য নিয়ে এলে কেমন হয়? টুনির কথা বলছিস? কিন্তু টুনিকে এখানে আসতে চাইবে? আসতে না চাইলে জোর করে নিয়ে আসবো, আর তা না হলে যে আমাদের নতুন ভাড়াটিয়ার সামনে আপনি মুখ দেখাতে পারবেন না। আমি তাহলে টুনিকে খুঁজতে যাচ্ছি কর্তা বাবু। এই কথা বলে কবুতর টুনিকে খুঁজতে চলে যায়। আর কিছুক্ষণ পর সে একটা ভাঙা চূড়া কুড়ে ঘরে টুনিকে দেখতে পায়। টুনি, এই টুনি, এদিকে আয়। কর্তা বাবু আমাকে তোর কাছে পাঠিয়েছে। এ কি কবুতর দাদা, মোড়ল বাবু আবার কেন তোমাকে পাঠিয়েছে? এরপর কবুতর টুনিকে সব কথা খুলে বলে। না গো কবুতর দাদা, আমি ওই ফ্ল্যাটে যেতে পারবো না। ওই ফ্ল্যাটে গেলেই যে আমার মেয়ের কথা মনে পড়ে যায়। মোড়ল বাবু আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আবারও কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। কেঁদে কোনো লাভ নেই, কর্তা বাবু বলে দিয়েছে বাঁচতে চাইলে কাল সকাল সকাল কাজে আসিস। এ কি কনক, তুমি একা একা নাকি মাঠের দিকে গিয়েছিলে? একে কেন যাব বাবা, আমার সাথে তো এ কি বন্ধু, তুমি কোথায় চলে গেলে? ও, তুমি বকা খাওয়ার ভয়ে আমাকে একা রেখে পালিয়ে গেলে, তাই না? তোমাকে আমি পরে দেখে নিব। এ কি কনক, তুই কার সাথে কথা বলছিস? আর কে তোর বন্ধু? কে পালাবে? বুঝেছি, তোর মাথাটা বুঝি পাগল হয়ে গেছে। ওকে নিয়ে আর কোনো চিন্তা করো না দিদি, আমি ওর দেখাশোনা করার জন্য একজন কাজের মেয়ে ঠিক করে এসেছি, আর সে সকাল সকালেই এসে হাজির হবে। এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনিও মোড়ল বাবুর বাড়িতে চলে আসে। কাকুলি দিদি, এই হচ্ছে টুনি, আর আজ থেকে টুনি কনকের দেখাশোনা করবে। শোন টুনি, আমার ছেলে তার রুমে আছে, তুই এক্ষুনি আমার ছেলের কাছে যা। আর শোন, ওকে চোখের আড়াল হতে দিবি না। চলো কালু, আমাদের অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। এই ছেলে, এই, তুমি এই পুতুলটা কোথায় পেয়েছো? এটা তো আমি আমার মেয়েকে দিয়েছিলাম। হে মা, এই পুতুলটা তুমি আমাকে বানিয়ে দিয়েছিলে, আর তাই তো আজও আমি তোমার দেয়া পুতুলটা খুব যত্ন করে রেখেছি। কে কে আমাকে এভাবে জড়িয়ে ধরলো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? কে? একে চুকি, তুমি এই মাসিটাকে মা বলে ডাকলে কেন? ইনি কি তোমার মা? হে কনক, এটাই আমার মা। তাহলে তোমার মা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? আমি বলছি, কোথায় কোথায় আমার টুকি? আয় রে মা, আমার সামনে আয় টুকি, আয় রে মা, আয়।
আমাকে যে ছোট বাচ্চারা ছাড়া কেউ দেখতে পারবে না কনক, কারণ আমি যে আর পৃথিবীতে বেঁচে নেই। আমাকে যে ইগল আঙ্কেল আগুনে পুড়িয়ে মেরেছে। এসব তুমি কি বলছো টুকি? ইগল আঙ্কেল তোমাকে কেন আগুনে পুড়ে মেরেছে? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমি বলছি, এই যে ফ্ল্যাটটা দেখছো, আজ থেকে বেশ কয়েক মাস আগে এখানে আমার ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। আর একদিন টুনি, এই টুনি, আমি ভেবেছি আমার এই জমিটায় অনেক বড় একটা ফ্ল্যাট বানাবো, কিন্তু তোর এই ঘরটার জন্য আমার ফ্ল্যাটটা বানাতে পারছি না। তাই বলছি কি তুই এখান থেকে দূরে কোথাও চলে যা। না মোড়ল বাবু, আমাকে আমার স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দিবেন না। আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যেতে পারবো না। আমার কথা শুনে মোড়ল বাবু তখন সেখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু রাতের বেলা যখন আমি কলসি ভর্তি পানি নিয়ে বাড়িতে ফিরে আসি, তখন দেখি মোড়ল বাবু আমার ঘরে আগুন দিয়ে চলে যাচ্ছে। আর সেই ঘরের ভিতরে আমি ছিলাম, আর তাই ওদিন আমি আগুনে পুড়ে মরে যাই। কিন্তু মরে গিয়ে আমার আত্মা শান্তি পাইনি, কারণ ইগল আঙ্কেল আমার সাথে অন্যায় করেছে, আর সেই অন্যায় শাস্তি দেওয়ার সময় এসেছে। চলো মা, আমার সাথে চলো। এরপর টুকি, টুনি ও কনক ইগলের কাছে চলে যায়। কি রে টুনি, কি চাই তোর? কনককে নিয়ে কোথাও যাচ্ছিস নাকি? না ইগল আঙ্কেল, আমরা কোথাও যাচ্ছি না। আমরা আপনাকে টুনি মাসির ঘরে আগুন দেওয়ার অপরাধে পুলিশে দিব। ইয়ে মানে, এসব তুমি কি বলছো কনক? ও বুঝেছি। কি রে টুনি, তুই বুঝি সব কথা এই বাচ্চা ছেলেটাকে বলেছিস? তবে এখন আমি তোকেও মেরে ফেলবো। এই কথা বলে ঈগল যেই না একটা বন্দুক হাতে নেয়, তখনই টুকির আত্মা তার সামনে চলে আসে। শয়তান মোড়ল, আমি থাকতে তুই আমার মায়ের কোনো ক্ষতি করতে পারবি না। আজ তোকে মেরে আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব। ওরে বাবারে, আমি এক্ষুনি মরতে চাই না। আমি আরো কিছুদিন আমার নতুন ফ্ল্যাটে থেকে জীবন কাটাতে চাই। আমাকে ক্ষমা করে দে। টুনি রে টুনি, তুই তোর মেয়েকে থামা। আমি তোকে কথা দিচ্ছি, আমি আর কখনো এরকম অন্যায় অন্য কারোর সাথে করব না। আর আমার ফ্ল্যাটে একটা রুম তোকে দিয়ে দিব। ঈগলের কথা শুনে টুনি ও টুকি তাকে ক্ষমা করে দেয়, আর টুকির আত্মা তখনই মুক্তি পেয়ে যায়। এরপর থেকে টুনি ঈগলের ফ্ল্যাটে অনেক সুখেই দিন কাটাতে থাকে। কষানো মাংস দেখে জিভে পানি চলে এলো। শাশুড়ি মা তো আর জানে না আমাকে মাংস রান্না করতে দেওয়ার শেষ পরিণতি কি হতে পারে। তবে আজকের পর হয়তো আর আমাকে মাংস রান্না করতে দিবে না। এই কথা বলে কাকুলি কড়াই থেকে এক বাটি মাংস তুলে নেয়, আর মনে সুখে মাংস খেতে থাকে। আর এক পর্যায়ে কড়াইয়ের সব মাংস শেষ হয়ে যায়। কি গো বৌমা, মাংস রান্না এখনো শেষ হয়নি নাকি? তাড়াতাড়ি করে মাংস নিয়ে এসো। তুমি একটু অপেক্ষা করো মা, আমি কাকুলিকে একটু সাহায্য করতে যাচ্ছি। বেচারি হয়তো এতগুলো মাংস একাই নিয়ে আসতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই কর। এই কথা বলে কালু রান্নাঘরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে কাকুলি সবগুলো মাংস খেয়ে শুয়ে থেকে আরাম করছে। একই কাকুলি, কড়াইয়ে একটুও মাংস নেই কেন? আর তুমি বা এই অবেলায় এই রান্নাঘরে শুয়ে আছো কেন? আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি, তাই নড়াচড়া করতে পারছি না, এজন্য শুয়ে একটু বিশ্রাম নিচ্ছি। ও বুঝেছি, তার মানে তুমি আজকে কড়াই সব মাংস একাই খেয়ে ফেলেছো। হায় হায় রে, এখন আমি মাকে গিয়ে কি জবাব দিব? আমাকে আর কিছু বলতে হবে না, আমি এতক্ষণ তোদের সব কথা শুনেছি। শোন রে বাবা, তুই একটা খাদক বউ নিয়ে এসেছিস। এখন মনে হয় এই বৃদ্ধা বয়সে আমারও কপালে ভালো কোনো খাবার জুটবে না। এই কথা বলে কামিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। শুনুন শুনুন শুনুন, আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে এক নতুন ওজন মাপার যন্ত্র।
তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন তোতা দাদার মুদির দোকানে আর সম্পূর্ণ ফ্রিতে নিজের ওজন পরিমাপ করুন। আসুন আসুন আসুন, এক্ষুনি চলে আসুন। শোনো কাকুলি, তুমি যে পরিমাণ খাবার খাও আমার মনে হয় তোমার ওজন অনেক বেড়ে গেছে। আর বেশি ওজন হলে ডায়াবেটিস তো হবেই, তাছাড়াও নানান রকম রোগ ব্যাধি হবে। তাই তোমার ওজনটা মাপা দরকার। চলো তোতা দাদার দোকানে চলো। এই তোরা শুনতে পেরেছিস? তোতা আঙ্কেলের দোকানে নাকি ওজন মাপার ব্যবস্থা করা হয়েছে। চল আমরা সবাই ওজন মাপার যন্ত্র দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ চল, আমিও যাব। আমিও যে কখনো এরকম যন্ত্র দেখিনি। তোদের সবার আগে আমি ওজন মাপার যন্ত্র দেখব, আর কাল স্কুলে গিয়ে সবাইকে বলবো যে আমি সবার আগে ওই অদ্ভুত যন্ত্রটা দেখেছি। কি মজা কি মজা। না কনক, আমি আগে দেখব। দাঁড়া, আমিও আসছি। এই কথা বলে টুকি অনেক জোরে জোরে কনকের পেছন ছুটতে থাকে। আর তখনই একটা প্লেনের সাথে ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার একটা পা ভেঙে যায়। চুকি, চুকি, কি হলো তোর? কি চোখে পা থেকে তো অনেক রক্ত পড়ছে। চুকিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর পারুল টুকিকে নিয়ে হাসপাতালে চলে যায়, আর ডাক্তার টুকির একটা পা ব্যান্ডেজ করে দেয়। এই মেয়ে, এই পেশেন্টের সাথে কে এসেছে? তুমি নাকি? হ্যাঁ ডাক্তার আঙ্কেল, টুকির সাথে আমি এসেছি। কি হয়েছে আমার বন্ধুর? ও এখন সুস্থ হয়েছে তো? হ্যাঁ, ও এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। তবে ও যে আর কখনো হাঁটতে পারবে না। ওর যে একটা পা ভেঙে গিয়েছে, যা কোনো ডাক্তারের পক্ষে ঠিক করা সম্ভব না। না, এ হতে পারে না। আমি এখন কি করব? আমার মা যে আমার এমন অবস্থা দেখলে আমার মা যে অনেক কষ্ট পাবে। আমি আমার মাকে কষ্ট দিতে চাইনি। কাঁদিস না রে চোখে, বিপদ কখনো বলে কয়ে আসে না। আর যা হবার তা তো হয়ে গেছে। চল আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, দেখবি টুনি মাঝে তোকে কিছুই বলবে না। এরপর পারুল টুকিকে পিঠে নিয়ে বাড়িতে চলে যায়। এ কি পারুল, তোরা আজ বাড়িতে যে খেলতে যাসনি নাকি? হে কি হয়েছে আমার টুকির? ওর পায়ে এমন ব্যান্ডেজ করা কেন? এরপর পারুল টুনিকে সব কথা খুলে বলে। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? আমি যে এত কষ্ট করে দুটো করে টাকা জমাচ্ছি শুধুমাত্র আমার মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা শেখাবো জন্য, কিন্তু আমার মেয়েটা যে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। এরপর টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে, আর পারুল সেখান থেকে তার বাড়িতে চলে আসে। আর এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। তুমি কত সুন্দর করে দোলনাতে বসে দোল খাচ্ছ। জানো তো, আমার দোলনায় চড়ে দোল খেতে ইচ্ছে করে, কিন্তু আমার মা আমাকে একা কোথাও যেতে দেয় না। তাছাড়া আমার কোনো বন্ধুও নেই। কিন্তু না মেঘকন্যা, আজকে থেকে আমি তোমার বন্ধু। এসো, দোলনায় বসে দোল খাবে, এসো। কিন্তু কিভাবে যে দোল খেতে হয় তা তো জানি না, তুমি আমাকে একটু শিখিয়ে দিবে? এই দেখো, এইভাবে দুলতে হয়, বুঝেছো? হয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে আর কথা বলতে হবে না। এবার উঠে ওষুধটা খেয়ে নে তো দেখি। জানো মা, আজকে আমার একজন নতুন বন্ধু হয়েছে। আর ও জেসে বন্ধু নয়, ও হলো আমার মেঘ বন্ধু, বুঝলে মা? ও আমার মেঘ বন্ধু। আর আমার মেঘ বন্ধু আমার স্বপ্নে এসেছিল। আহারে, আমার মেয়েটা কতদিন থেকে স্কুলে যেতে পারে না।
আর বন্ধুদের সাথে একটু মিশতেও পারে না, আর তাই স্বপ্নের মধ্যে যাকে তাকে বন্ধু মনে করছে। আমি আজই টুকির বন্ধুদের কাছে যাব আর ওদেরকে আমার বাড়িতে ডেকে নিয়ে আসব। ওদেরকে দেখে হয়তো আমার মেয়েটা একটু হলেও শান্তি পাবে। কি হলো মা, তুমি আমাকে ঔষধ না খাইয়ে দিয়ে কি এমন ভাবছো শুনি? ওমা, তাই তো। এই নে রে মা, ঔষধটা খেয়ে একটু বিশ্রাম কর। এরপর টনি টুকিকে ওষুধ খাইয়ে দিয়ে টুকির বন্ধুদেরকে ডেকে আনতে চলে যায়। এদিকে ওষুধ খেয়ে টুকি আবারও ঘুমিয়ে পড়ে। তুমি এসেছো বন্ধু, তুমি এসেছো। এই দেখো, আমি দোলনায় দোল খেতে শিখে গেছি, আর এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। আর তাই আমি তোমাকে আমাদের মেঘের পক্ষ থেকে একটা উপহার দিতে চাই। আর আমরা মেঘেরা কারোর প্রতি খুশি হলে তাকে মেঘের দান হিসেবে একটা উপহার দিয়ে থাকি। বলো টুকি বন্ধু, তোমার কি চাই? আমার তেমন কিছু চাই না বন্ধু, তবে আমার যে আগের মতো চলাচল করতে খুব ইচ্ছে করে, স্কুলে যেতে ইচ্ছে করে, কিন্তু আমার যে পা ভাঙ্গা, এই ভাঙ্গা পা নিয়ে যে আমি কোথাও যেতে পারি না। তুমি কি আমার ভাঙ্গা পা ভালো করে দিবে? এ তুমি কোন কঠিন জিনিস চাইলে টুকি বন্ধু? এরকম ক্ষমতা যে আমাদের মেঘেদের কাছে নেই। তবে একটা উপায় আমি তোমার চলাচলের ব্যবস্থা করতে পারি। কি উপায় মেঘ বন্ধু? এরপর মেঘকন্যা জাদু করে একজোড়া জুতা নিয়ে আসে। এই না বন্ধু, এটা হলো জাদুই জুতা, আর এই জুতা পরলে তুমি আবারও উঠতে পারবে, স্কুলে যেতে পারবে। আজ তাহলে আমি আসি বন্ধু, আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এরপর মেঘকন্যা মেঘরাজ্যে চলে যায়, আর সাথে সাথে টুকিরও ঘুম ভেঙে যায়। আর টুকি ঘুম থেকে উঠেই তার বন্ধুদের দেখতে পায়। একে, তোরা এসেছিস? কতদিন পরে তোদেরকে দেখলাম। তবে কালকে থেকে আমিও তোদের সাথে স্কুলে যেতে পারবো। কি মজা, কি মজা। তাই নাকি রে টুকি? কিন্তু তুই তো কখনো হাঁটতে পারবি না, তাহলে কিভাবে স্কুলে যাবি বলতো? এই তো আমার জাদু জুতো, এই জাদু জুতো পরে আমি তোদের সাথে স্কুলে যাব, আর যেখানে মন চায় সেখানে ঘুরে বেড়াবো। এই জাদুর জুতো তুই কোথায় পেয়েছিস রে মা? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে। এরপর টুকি জাদুই জুতো পরে তার বন্ধুদের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে কাকুলি আবারও মাংস কষাতে থাকে। না না, আমি আর বেশি বেশি খাবো না। বেশি বেশি খেলেছে আমি অনেক মোটা হয়ে যাব, আর মোটা হয়ে গেলে যে কালু আর আমার দিকে ফিরেও তাকাবে না। আমি বরং এই মাংসগুলো কালু আর শাশুড়ি মাকে খেতে দেই, তারপর ওরা যদি আদর করে 2-3 পিস মাংস খেতে দেয় তাহলে খাবো। এমনিতেই ডাক্তার বলে দিয়েছে আমাদের সবার পরিমাণ মতো খাবার খাওয়া উচিত, এতে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে।